গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, ক্রঞ্চ মিথুন। নতুন ভাড়াটের জনসংখ্যা দেখে বাড়ির অন্য 4 ঘর ভাড়াটের প্রত্যেকে ভারী তৃপ্তি বোধ করল। সংখ্যায় মাত্র 2 জন, স্বামী আর স্ত্রী। একটি সংসারের একেবারে সংক্ষিপ্ততম রূপ। ছেলেপুলের ঝামেলা নেই, বাড়তি আত্মীয় স্বজন নেই। অনুক্ষণ বকবক করবার জন্য একটি বুড়ি মা পর্যন্ত এদের সঙ্গে আসেননি। একেবারে নির্ঝঞ্ঝাট, বাহুল্যহীন এক ঘর আদর্শ ভাড়াটে। এদের আগে উত্তর পশ্চিম কোণের এই ঘরটাতেই ছিল কুঞ্জ কম্পাউন্ডার। স্ত্রী, 6টি ছেলে মেয়ে আর একটি খিটখিটে মেজাজের মা তো ছিলই। এরপরে আবার মাঝে মাঝে কুটুম্ব স্বজনও এসে উদয় হতো। শাশুড়ি গঙ্গা স্নান উপলক্ষে এসে 2-1 মাস কাটিয়ে যেত। শালি আসতো চোখের চিকিৎসার জন্য। কুঞ্জ কাউকে না করত না, নির্বিকার মনে সবার জন্যই ঘরের দোর খুলে রাখত। যত ঝক্কি পোহাতে হতো অন্যান্য ভাড়াটেদের চৌবাচ্চায়। জল পাওয়া যেত না, সদরের সরু পথটুকুর মধ্যে পা ফেলবার জো থাকত না। সেখানেও কুঞ্জের সন্তান আর স্বজনেরা ছড়িয়ে থাকত। সেই জায়গায় এরা এলো কেবল 2 জন, মনমথ আর লতা। স্বাস্থ্যবান 26-27 বছরের যুবক আর 21-22 বছরের ফর্সার ছিপছিপে গড়নের একটি বউ। দেখে প্রত্যেকের মনই প্রসন্ন হয়ে উঠল। পাশের ঘরের প্রৌঢ় বিপিনবাবু বললেন, এতদিনে বাড়ি শোভা বেড়েছে। দোতলার বুড়ো নিবারণ বাড়ুজ্জে ছেলেপুলের কান এড়িয়ে স্ত্রীকে ডেকে বললেন, ভারী চমৎকার মিলেছে। ওদের দেখে বছর 30 আগেকার দিনগুলির কথা মনে পড়ে। তখন দেখতে তুমি ওই রকমটি ছিলে। নিভাননির সামনের 2-3টি দাঁত নেই। হাসিতে তবু যেন সেই কৈশোরের লজ্জা এসে দেখা দিল। স্বামীর চোখের সামনে থেকে মুখ ফিরিয়ে নিয়ে বললেন, কি যে বলো। নিবারণবাবুর মেজ ছেলে বিনয় কলেজে পড়ে। সেই এর মধ্যে 2-3 বার এসে মনমথদের সঙ্গে আলাপ করে গেল। বলল, কোনো রকম দরকার হলে ডাকবেন, একেবারে পর মনে করবেন না যেন বৌদি। লতা খাটো ঘোমটার আড়াল থেকে মৃদু হেসে জবাব দিল, পর কেন মনে করব, এখানে আপনারাই তো সবচেয়ে আপন। কিন্তু সপ্তাহখানেক কাটতে না কাটতেই সবার ধারণা আর সম্বন্ধ দুয়েরই পরিবর্তনের সূচনা দেখা দিল। মনমথদের ঠিক সামনে 2খানা ঘর নিয়ে থাকে বিভূতি। কোন এক মার্চেন্ট অফিসে কাজ করে। তার মা কাত্যায়নী এসে সেদিন লতাদের ঘরের সামনে দাঁড়ালেন। তোমার বটিখানা দাও তো মা, বাজার থেকে একটা গোটা ইলিশ মাছ নিয়ে এসেছে ছেলে। কিন্তু বটিখানার দশা এমন যে চোরের নাক কাটে না। কোনো দিকে যদি একটু লক্ষ্য থাকে বউয়ের, তোমার বটিখানা একবার যদি দিতে, মাছটা কুটে নিতুম। লতা বলল, কিন্তু ও বটিতে তো আপনি মাছ কুটতে পারবেন না মাসিমা। কাত্যায়নী অবাক হয়ে বললেন, কেন, তোমার তো বেশ নতুন বটি, দিব্যি ধার আছে। লতা বলল, তা আছে, কিন্তু বাটির ভেতরে ভালো করে বসে না, ভারী ঢলঢল করে। কাত্যায়নী সস্নেহে হাসলেন, তুমি আমাকে ফাঁকি দিচ্ছ মা। এ তো খানিক আগেও দেখলুম তুমি বসে বসে দিব্যি মাছ কুটছ, বটি একটুও ঢলঢল করছে না। লতার মুখ বেশ কঠিন দেখালো, মুখের কথাগুলি শোনালো আরও শক্ত। লতা বলল, আমার হাতের জিনিস আমার হাতে ঢলঢল করবে কেন মাসিমা? কিন্তু অন্যের হাতে একবার গেলে ওতে আর কোনো পদার্থ থাকবে না। আমার অনেক দেখা আছে, আর ব্যবহারের জিনিস উনি কাউকে দেওয়া পছন্দ করেন না। কাত্যায়নী ক্রুদ্ধ কণ্ঠে বললেন, সে তো আগে বললেই পারতে বাছা, তার জন্য অমন ছলচাতুরি করবার তো কোনো দরকার ছিল না। বাবারে বাবা, সোনা নয় দানা নয়, সামান্য একখানা বটি, খেয়ে আমরা হজম করে ফেলতাম না বউ। উপরে নিচে সঙ্গে সঙ্গে কথাটা রটনা হয়ে গেল। এমন কেউ কোনোদিন শুনেছে না দেখেছে? বুড়ো মানুষের মুখের উপর একেবারে স্পষ্ট বলে দিল,
দেব না? চক্ষু লজ্জায় বাঁধল না একটুও? কাছেই মল্লিক কোম্পানির অ্যাম্পুল ফ্যাক্টরিতে কাজ করে মনমথ। খাওয়া দাওয়া সেরে 9টার মধ্যেই বেরোয়। সযত্নে পান সেজে স্বামীর হাতে তুলে দিতে দিতে লতা বলল, শুনেছ, সেই বটি নিয়ে সমস্ত বাড়ি ভরে আমার বিরুদ্ধে ফিসফিস গুজগুজ চলছে। নিজের বটি অন্যের হাতে নষ্ট করতে দেইনি, ভারী দোষ হয়ে গেছে আমার। স্ত্রীর অভিমান ক্ষুব্ধ মুখখানার দিকে তাকিয়ে মনমথ মৃদু হাসল। দোষ হয়ে গেছে নাকি? তাই তো, বড় ভাবনার কথা। দাঁড়াও, ফেরার পথে বাজার থেকে 8 ডজন বটি নিয়ে আসবো, প্রত্যেকের ঘরে ঘরে একখানা করে বিলিয়ে দিও। হাসি চেপে কোপের ভঙ্গিতে লতা বলল, আর জ্বালিও না, তোমার তো সব কথাতেই রহস্য। এ থেকে বাড়ি শুদ্ধ লোক যে পিছে লাগলো সে খেয়াল আছে? চুনশুদ্ধ পানের বোটার মাথাটুকু দাঁতে কেটে নিল মনমথ। বাকি অংশটুকু ছুঁড়ে ফেলে দিয়ে হঠাৎ 4টি আঙ্গুল দিয়ে লতার ছোট্ট সুন্দর চিবুকটি তুলে ধরে বলল, আছে গো আছে, কিন্তু তাতে ভয়টা কি? বাড়ি শুদ্ধ লোক তো ভালো, দেশ শুদ্ধ পিছে লাগলেও কিছু এসে যাবে নাকি আমাদের? কারো তোয়াক্কা রাখি নাকি আমরা? বলে মনমথ মুখখানা স্ত্রীর মুখের কাছে আরও এগিয়ে নিল। পাশের ঘর থেকে বিপিনবাবুর স্ত্রী কনকলতার কর্কশ ক্রুদ্ধ কণ্ঠ শোনা গেল। বড় মেয়ে বিনাকে ধমকাচ্ছেন, হতভাগী লক্ষ্মী ছাড়ি, ফের যদি ওই জানলায় এসে দাঁড়াবি কেটে কুচি কুচি করে ফেলবো। ছি 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 ছি, দিনে দুপুরে কি ব্যবহার! সভ্যতা ভব্যতা বলে কি কিছু নেই গা? সব কি উঠে গেছে সংসার থেকে? এটা কি গেরস্থ বাড়ি না বেশ্যা বাড়ি? আজই জিজ্ঞেস করবো বাড়িওয়ালাকে। তিনি থাকুন আর পেয়ারের ভাড়াটে থাকুক, এমন হলে এ বাড়িতে স্বামী পুত্র ঝি বউ নিয়ে আর কারো বাস করা চলবে না। মনমথ আর লতা সকৌতুকে পরস্পরের দিকে তাকালো। লতা লজ্জিত ভঙ্গিতে একটু হাসল। নাও, হলো তো, এ নিয়ে দেখবে এখন কি হয়। মনমথ পকেট থেকে একটা বিড়ি বার করে 2 ঠোঁটের মধ্যে চেপে দেশলাই জ্বালল। তারপর নিতান্ত অবজ্ঞার সুরে বলল, ওকে। বিড়ি টানতে টানতে সগর্বে মনমথ কাজে বেরিয়ে গেল। লতা যা ভেবেছিল তাই। তাদের আচরণ নিয়ে সমস্ত বাড়িতে অন্তত 12-10 বৈঠক বসল। কলতলায় গিয়ে শুনল বিভূতির বউ বাসন্তীর সঙ্গে কনকলতার এই আলোচনায় চলছে। ছাতে কাপড় মেলতে গিয়ে দেখল নিভাননী বিনাকে ডেকে সকৌতুকে কি জিজ্ঞাসাবাদ করছেন। 2-একটা কথা কানে যেতে লতা সেখান থেকে নেমে এলো। খেয়ে দেয়ে বিছানা পেতে লতা দুপুরবেলায় একটু ঘুমোবার আয়োজন করছে। ছেলে কোলে নিয়ে বাসন্তী এলো আলাপ জমাতে। এ কথা ও কথার পর বলল, তখন কি ব্যাপারটা হয়েছিল বলো দেখে। লতা কঠিন স্বরে বলল, সে তো আজ দিন ভরেই শুনছেন। বাসন্তী ভাব জমাতে এসেছিল, কিন্তু লতার ভঙ্গি দেখে মনে মনে চটে উঠল। বলল, তবু তোমার মুখ থেকে একবার শুনতে চাই ভাই। বাহাদুরে আছে বটে তোমাদের, এতখানি বয়স হলো, 3-3টি ছেলে মেয়ে হলো, কিন্তু স্বামীর কাছ থেকে এমন সোহাগ কোনোদিন ভাই পাইনি। দিনে দুপুরে একবারই লোকের চোখের উপর। তোমাদের বাহাদুরি স্বীকার করতেই হবে। বিয়ে তো একদিন আমাদেরও হয়েছিল। লতা বলল, কিন্তু আমাদের তো বিয়ে হয়নি। বাসন্ত অবাক হয়ে বলল, বিয়ে হয়নি বলো কি? লতা ফিসফিস করে বলল, হ্যাঁ দিদি, বলবেন না যেন কাউকে, বিয়ে আমাদের হয়নি, আমরা অমনি। বাসন্তী খানিকক্ষণ কাঠ হয়ে থেকে বলল, সত্যি বলছো? লতা বলল, হ্যাঁ দিদি, সত্যি, কিন্তু দোহাই আপনার, কাউকে বলে দেবেন না যেন। লতা যেন আর হাসি চেপে রাখতে পারে না। বাসন্তী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে রূঢ় স্বরে বলল, ঠাট্টা করো আর যাই করো, তোমাদের ভাব দেখে কিন্তু তাই মনে হয়, গেরস্থ বলে ধারণা হয় না। আহত এবং অপমানিত বাসন্তী মুখ কালো করে তৎক্ষণাৎ লতাদের ঘর থেকে বেরিয়ে গেল। আর দৌড় ভেজে দিয়ে হাসতে হাসতে ঘর ভরে লুটোপুটি খেতে লাগলো লতা। রাত্রে স্বামীর বাহুবন্ধনের মধ্যে থেকে দুপুরের কথা মনে পড়ায়
হাসির তোড়ে লতা আবার অস্থির হয়ে উঠল। মনমতো বলল, ব্যাপার কি, হাসছ কেন অত? কাহিনীর সমস্তটুকু শুনে মনমতো ভারী কৌতুক বোধ করল। বলল, এত পারো তুমি, এরপর সমস্ত বাড়িশুদ্ধ লোক কেবল চিড়বিড় করবে। লতা বলল, কেবল চিড়বিড় করবে না গো, বাড়ি থেকে তাড়াতেও চেষ্টা করবে। গেরস্ত বাড়িতে এমন অনাচার কি সয়? দেখবি কালই বাড়িওয়ালা নোটিশ দিয়েছে। মনমতো বলল, না গো না, অত সহজে পড়বে না নোটিশ। 12 টাকার ঘরের 18 টাকার ভাড়া দিচ্ছি আমরা। গর্বে এবং আনন্দে স্বামীর বক্ষলগ্ন হয়ে থাকে লতা। সেই দিন আর নেই সে শাশুড়ি ননদের নির্যাতন, যাদের টিপ্পনি টিটকারি, দেবর ভাসুরদের দূর দূর সরসরের দিন মনমতো আর লতা পার হয়ে এসেছে। এখন 12 টাকার ঘর 18 টাকায় ভাড়া নিতেও তারা পিছোয় না। 2 টাকার শাড়ি 10 টাকায় পড়ে। দুবেলায় মাছ তরকারি দিয়ে পেট ভরে খায়। দুহাতে কামায় মনমতো, আর সব এনে দেয় লতার হাতে। স্বামীর সঙ্গে অন্তরঙ্গতা অনুভব করে লতা। মনমতো শুধু তার, একান্ত করে লতারই। দেবর ভাসুরদের বৃহৎ পরিবার থেকে লতা তাকে বিচ্ছিন্ন করে এনেছে। তাদের দুর্ব্যবহারের চরম প্রতিফল তারা পাক। বুঝুক মানুষের সব দিন সমান যায় না, সুখ দুঃখের ভাগ্য চাকার মতো ঘুরে। মনমতো খুশি, এতকাল বিয়ে করেও বুঝতে পারেনি যে বিয়ে করেছে। যে রোজগার করতে পারে না, মা ভাই তার নয়। তাকে একটি জিনিস হাতে করে দেওয়ার তার ক্ষমতা নেই। তার সঙ্গে একটু হেসে কথা বলতে গেলে বাড়ি ভরে জোড়ায় জোড়ায় চোখ তার দিকে চেয়ে থাকত। কারো চোখে শাসন, কারো চোখে তিরস্কার, কারো চোখে বিদ্রূপ। সে চোখের খোঁচা সহ্য করতে না পেরে গায়ের বাড়ি ছেড়ে চলে এলো মনমতো। এলো কলকাতায়। এখানেও ভাগ্য সহজে ফিরতে চায়নি। রাস্তায় ঘুরে ঘুরে অনেক দিন কেটেছে। না খেয়ে, আধপেটা খেয়ে কেটেছে অনেক দুপুর। শীতের মধ্যে দুঃসম্পর্কের কুটুম্ব বাড়ির খোলা বারান্দায় ছেঁড়া কম্বলের নিচে কাঁপতে হয়েছে অনেক রাত। তারপরে দিন ফিরেছে। অ্যাম্পুল ফ্যাক্টরিতে এখন সবচেয়ে ভালো কারিগর মনমতো। 25 সিসি 50 সিসির ছোট অ্যাম্পুলে সে হাত দেয় না। দিনভর খাটে, রাতভর খাটে, আর সপ্তাহের শেষে পকেট ভরে আনে ছোট ছোট 1 টাকার নোট। মা মাঝে মাঝে চিঠি দেয়। ভাইদের চিঠি দুঃখ কষ্টের বর্ণনা আর সাহায্যের আবেদনে ভরে ভরে ওঠে। উঠুক, এই রক্ত জল করা টাকায় আর কারো অধিকার নেই। এ শুধু তার আর তার স্ত্রীর। এর থেকে আর কাউকে কিছু তুলে দিতে গেলে আবার উপবাসের পালা শুরু হবে। লতার গায়ে উঠবে সেই ছেঁড়া আর ময়লা শাড়ি। হাতে নোয়া আর শাখা ছাড়া কিছু অবশিষ্ট থাকবে না। তার চেয়ে দুজনে তারা বাঁচুক। কিন্তু কাউকে সুখে থাকতে দেখলে কেবল আত্মীয় স্বজন নয়, পরস্য যে পর আশেপাশের ভাড়াটেরা তাদেরও সহ্য হতে চায় না। ওদের হাবভাব দেখে মনমতো আর লতার এ সম্বন্ধে কোনো সন্দেহ রইল না। কেবল নিন্দা, কেবল কুৎসা, আড়ালে আবডালে মনমতো আর লতার কেবল বিরুদ্ধ সমালোচনা। তাদের লজ্জা নেই, চক্ষু লজ্জা নেই, সভ্যতা ভব্যতা জ্ঞান নেই, মনের উদারতা নেই। মনমতো বলে, নেই তো নেই। লতা বলে, বয়ে গেছে। তারপর দুজনে দুজনের দিকে তাকিয়ে হাসে। সমস্ত পৃথিবী একদিকে আর তারা একদিকে। ভাইয়েরাই বিরুদ্ধে লেগে কিছু করে উঠতে পারল না, আর এরা তো এরা। সেদিন জলের কল নিয়ে সকলের সঙ্গে দারুণ একজোট হয়ে গেল। বাড়ি ভরে লোক গিজগিজ গিজগিজ করে। কল সহজে ছাড়া পাওয়া যায় না। যখন পাওয়া যায় তখন হয়তো জল চলে গেছে। এমনি করে গত 2 দিন ধরে লতা নাইতে পারেনি। শুনে মনমতো বলল, তুমি তো বোকা কম নাও, খুব ভোরে উঠে চান করে নেবে আমার সঙ্গে সঙ্গে। সেই পরামর্শই ঠিক হলো। পরদিন অন্য কেউ উঠতে না উঠতে মনমতো আর লতা দুজনে গিয়ে 2টি কল দখল করে বসল। সাবান আর তোয়ালে নিয়ে মেয়েদের বাথরুমে ঢুকল লতা,
আর চৌবাচ্চার লাগা খোলা জায়গায় কলটার নিচে মাথা পেতে বসল মনমথ। 5 মিনিট যায়, 10 মিনিট যায়, লতাও বেরোয় না। গামছা দিয়ে মনমথের গাঁড় অগ্রাণও শেষ হয় না। 2 কলের কাছেই মিনিট কয়েকের মধ্যে ভিড় জমে গেল। মেয়েরা বাথরুমে দৌড়ে এসে ধাক্কার পর ধাক্কা দিতে লাগল, কিন্তু লতার সাবান মাখার শব্দ ছাড়া আর কোনো সাড়া শব্দ নেই। একবার কাত্যায়নী আর একবার নিবারণ বাবুর স্ত্রী নিভাননী মনমথকে কলটা ছেড়ে দিতে বললেন, কিন্তু কথা যেন তার কানেই গেল না। চান করছে তো চানই করছে। এবার এলেন বিপিনবাবু আর নিবারণ বাবু। বিপিনবাবু বললেন, বেশ তো মজা পেয়েছ তোমরা। সকাল থেকে 2টো কল দুজনে আটকে রেখেছ। কেন, আর কি মানুষ নেই বাড়িতে? না আর কেউ এখানে ভাড়া দিয়ে থাকে না? মনমথ বলল, আমরা কি তাই বলেছি? নিবারণবাবু জবাব দিলেন, বলা কওয়া দিয়ে কি হবে? তোমাদের কার্যকলাপে তো তাই দেখছি। স্বামী স্ত্রীবাবু এ বয়স অনেক দেখলাম, কিন্তু তোমাদের মতো এমন গলায় গলায় সোহাগ আর কোথাও দেখিনি। শুধু খাওয়া শোয়াই নয়, চানটাও বুঝি দুজনের একসঙ্গে না হলে চলে না? বিপিনবাবু বললেন, নাই যদি চলে, আলাদা একটা কলে আর দরকার কি? একবারে বাথরুমে গিয়ে ঢুকলেই হয়। স্নান লীলাটা দিব্যি পছন্দ মতো। মনমথ বলল, তাতে আপত্তি ছিল না, তা আমরা পারতুম, কিন্তু আপনারাই তখন আবার বাড়ি শুদ্ধ লোক বাথরুমের আশেপাশে গিয়ে উকি মারতেন। স্নান লীলাটা সচক্ষে না দেখে ছাড়তেন না। সহসা কারো মুখ দিয়ে কোনো কথা বেরুল না। কেবল বাথরুমের ভেতর থেকে ফিক করে একটু হাসির শব্দ শোনা গেল। বিভূতি এতক্ষণ কোনো কথা বলেনি। এবার এগিয়ে এসে ধমকের সুরে বলল, বাপের বয়সে একজন ভদ্রলোকের সঙ্গে অমন ইতরের মতো কথা বলতে লজ্জা হয় না আপনার? ছি ছি ছি। মনমথ তখন গামছা নিংড়ে মাথা মুছতে শুরু করেছে। বলল, সবাইকে চিনি মশাই, বাপের বয়সী খুড়োর বয়সী সবাইকে চেনা আছে। একটু পরেই লতা বাথরুম থেকে বেরিয়ে এলো। মনমথ তার পেছনে পেছনে গিয়ে ঘরে ঢুকল। বাইরে তখনও তর্জন গর্জন চলছে। মনমথ যেন মনে না করে সবাইকে অপমান করে, সকলের সঙ্গে বিসংবাদ করে এ বাড়িতে এসে থাকবে। আইন আদালত থানা পুলিশ কিছুই করা তাদের দরকার হবে না। কেবল ঘাট ধরে যে কোনো সময় সদর দরজা দিয়ে শুধু বাড়ি থেকে বের করে দেবে। মনমথ কাপড় ছেড়ে বারান্দায় ছোট আয়না চিরুনি নিয়ে মাথা আঁচড়াতে আঁচড়াতে জবাব দিল, তাই নাকি? আসুন না, কে এসে ধরবেন আমার ঘাড়? আসুন না, ঘাড় পেতে দাঁড়িয়ে আছি আমি। মনমথর সুদৃঢ় ঘাড় আর বলিষ্ঠ মাংসপেশিগুলোর দিকে তাকিয়ে সহসা কেউ এগুলো না। মুখে অনেকে বলল, এর শোধ তারা তুলবেই। ঘরে ঢুকে মনমথ মোলায়েম গলায় স্ত্রীকে বলল, তুমি ভয় পাওনি তো? বাইরের লোকের সঙ্গে কলহ বিবাদের পর মনমথের এই মিষ্টি গলা লতার কানে আরও মধুর শোনায়। অমন ঝগড়ার গলা যদি মনমথের না থাকত, তাহলে তার কণ্ঠস্বরের এমন মাধুর্য যেন কিছুতেই তেমন করে ফুটে উঠত না। লতা স্বামীর সুদীর্ঘ সবল দেহের দিকে তাকিয়ে বলল, তুমি থাকতে আবার ভয় কিসের? কাজে বেরিয়ে যাওয়ার আগে মনমথ বলল, আর শোনো, কাজটা সেরে সকাল সকালই তৈরি হয়ে থেকো। সন্ধ্যার শোতে সিনেমায় যাওয়া যাবে দুজনে মিলে। লতা খুশি হয়ে বলল, টিকিট কেটেছ? কেন, বিনা টিকিটে ঢুকতে পারবো না তোমাকে নিয়ে? বলে মনমথ হেসে 2খানা সবুজ রঙের সিনেমার টিকিট স্ত্রীর হাতে তুলে দিল। তারপর গলা নামিয়ে বলল, বেশ সেজেগুজে থাকা চাই কিন্তু, যাতে ওদের চোখ টাটায়। লতা মধুর ভঙ্গিতে হাসল, আচ্ছা গো আচ্ছা, অন্যের চোখ না টাটালে বুঝি নিজের ভালো লাগে না? মনমথ বলল, তা তো লাগেই না। সাজবে তো এমন করে সাজবে যাতে পরের চোখ টাটাবে আর বরের চোখ মুগ্ধ হবে। লতা বলল, সকাল সকাল ফিরো কিন্তু, দেরি করো না। বেলা পড়তে না পড়তে লতার সাজসজ্জা শুরু হয়ে গেল। চুল বাঁধল, আলতা পরল, ঠোঁটে লাগালো একটু আলতার ছোঁয়াচ। বাক্সের সবচেয়ে দামি গোলাপি রঙের শাড়িখানা পরল বের করে,
বারবার ঘুরে ফিরে আয়নায় নিজের মুখ দেখতে লাগল। কিন্তু কখন একসময় ঘরের মধ্যে অন্ধকার ঘন হয়ে এলো। আয়নায় নিজের মুখ আর দেখা যায় না। ঘরে ইলেকট্রিক লাইট নেই। বিরক্ত হয়ে উঠে লতা হারিকেন জ্বালালো, কিন্তু সেই আলোয় গিয়ে নিজের মুখ দেখবার মতো আর উৎসাহ রইল না। এখনো কি 6টা বাজেনি? আর কখন ফিরবে মনমথ? কখনই বা যাবে সিনেমায়? লতার কাছে কোনোদিনই তো কথা খেলাপ করে না, কোনোদিন চাল দেয় না, মিথ্যে কথা বলে না। অভিমানে মন ভরে উঠল লতার। মনমথের সঙ্গে আজ সে কথা বলবে না, কিছুতেই না। এই তামাশার শোধ সে নেবে। কিন্তু কোন কৌশলটা ঠিক হবে? কথাই বন্ধ করবে লতা, না হাজার কথায় মনমথকে বিদ্ধ করে ছাড়বে? চোখা চোখা কথাগুলি লতা নিজের মনে গুছিয়ে রাখতে লাগল। বিপিনবাবু আর বিভূতিবাবু কি সব আলাপ করছেন। শহরের কোথায় নাকি কি হাঙ্গামা হয়েছে, অনেক লোক মরেছে, আহত হয়েছে আরও বেশি। লতার খানিকটা কানে গেল, খানিক গেল না। মনে মনে মনমথের সঙ্গে সে ধারালো কথার বিনিময় করছে। রাত বেড়ে চলল, মনমথ তবু ফিরল না। রাত্রে রান্না লতা আগেই সেরে রেখেছে। অন্যদিন দুজনের খাওয়া এর মধ্যে শেষ হয়ে যায়, আরম্ভ হয় গল্পগুজব। আজ এত দেরি করছে কেন মনমথ? রাত প্রায় দুপুরের সময় পাড়ার জনা কয়েক ছাত্র আর মনমথের কারখানার কয়েকজন কারিগর মিলে নিয়ে এলো মনমথকে। পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে। উঠোনের উপর সযত্নে ওরা শুয়ে রাখল মনমথকে। চেহারার কোনো পরিবর্তন হয়নি। কোনোর কাছে শার্টের হাতা দুটো উল্টানো, ইস্তিরি করা কলার দুটো এখনো বেশ শক্ত ও শুভ্র। কেবল কোমরের নিচে তাজা রক্তের ছোপে জামাটা লাল হয়ে গিয়েছে। লতার ঘরের সামনে বাড়ির সমস্ত লোক ভেঙে পড়ল। পাড়ার সমস্ত লোক এসে জড়ো হল। ছাত্রনেতা সুব্রত সকলের কাছে বিস্তৃত বর্ণনা দিয়ে চলল। অসহায় ভীরুর মতো মরেনি মনমথ, মরেছে পুরুষের মতো, বীরের মতো। মরবার আগে একটা সার্জেন্টকে ঘায়েল করে গেছে। প্রথমে মনমথ খানিকটা কৌতূহল নিয়ে ঢুকেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল দেখছিল ব্যাপারটা কি হচ্ছে। তারপর চোখের সামনে পুলিশের গুলিতে একজন 13-14 বছরের ছেলে যখন রাস্তার উপর লুটিয়ে পড়ল, মনমথের মনে কৌতুকবোধ আর রইল না। জনতার সঙ্গে মিশে সেও ইটের পর ইট ছুঁড়তে লাগলো পুলিশের উপর। অদ্ভুত তার হাতের তাক, কবজির এমন জোর সাধারণত দেখা যায় না। নিবারণবাবু সগর্বে বললেন, কার মধ্যে যে কি আছে বাইরে থেকে বোঝা যায় না, তবে ছেলেটির মনের জোর যে অসাধারণ, তার রোগ আর জেদের কাছে যে কেউ দাঁড়াতে পারে না তা আমি আগেই টের পেয়েছিলাম। বিপিনবাবু কিন্তু নিজের অক্ষমতা স্বীকার করলেন, বললেন, এ ছিল ছদ্মবেশী মহাপ্রাণ, আমরা আগে চিনতে পারিনি। মনমথের শবদেহের চারপাশে বাড়ির সমস্ত মেয়ে পুরুষেরা এসে ঘিরে দাঁড়াল। তার দর্শনে পুণ্য, স্পর্শে গৌরব। সে আজ স্বার্থপর, স্ত্রৈণ, সাধারণ একজন অ্যাম্পুল ফ্যাক্টরির কারিগর মাত্র নয়। সে বীর, সে পুণ্যাত্মা। দেশের জন্য অবলীলায় সে প্রাণ দিয়েছে। লতার কিছু যেন বোধগম্য হচ্ছে না। সমস্ত বুদ্ধিবৃত্তি এবং অনুভূতির ক্ষমতা সে যেন হারিয়ে ফেলেছে। সুব্রত এগিয়ে গেল লতার সামনে। পেছনে পেছনে এগিয়ে এলো আরও কয়েকজন ছাত্র। সুব্রত বলল, কই আমার দিদি কই? এই যে, তোমার তো অমন করে থাকলে চলবে না দিদি। শোক দুঃখ তোমার জন্য নয়। তোমার স্বামী তো কুকুর বেড়ালের মতো মরেনি, সে প্রাণ দিয়েছে দেশের জন্য। তার মৃত্যুর জন্য আমরা শোক করব না, অহংকার করব, প্রতিশোধ নেব তার মৃত্যুর। লতা অবাক বিস্ময়ে সুব্রতের মুখের দিকে তাকিয়ে রইল। কে এই ছেলেটি? কি বলতে চায় সে? এই দুর্বোধ্য শব্দগুলির মানে কি? লতার কাছে মেয়েদের আসতে ইঙ্গিত করে সুব্রত অন্য কর্তব্যে মন দিল। বাড়ির উপরে উঠতে লাগলো জাতীয় পতাকা। মনমথকে বয়ে নিয়ে যাওয়ার জন্য এলো খাট।
ফুলের মালায় মনমথের সমস্ত দেহ ঢাকা পড়বার জো হল। এবার শ্মশানের দিকে যাবে শোভাযাত্রা। উৎসাহী যুবকের দল এগিয়ে এলো, খাট তুলবে কাঁধে। কাত্যায়নী নিভাননীরা আগলে ধরলেন লতাকে। শোকের আবেগে অস্থির হয়ে পাছে সাংঘাতিক কিছু করে বসে। এই সময়টাই ভারী মারাত্মক। কিন্তু লতার ভাব দেখে সবাই অবাক হয়ে গেল। কোনো উন্মত্ততা নেই, কোনো চাঞ্চল্য নেই, শোকের কোনো রকম উচ্ছ্বাস নেই চোখে মুখে। নিষ্পন্দ কঠিন পাথরের মতো তার মূর্তি। খাট কাঁধে তোলার সঙ্গে সঙ্গে আবার জয়ধ্বনি উঠল, শহীদ মন্মথের জয়। কিন্তু অসহ্য আর্তনাদে লতা এবার লুটিয়ে পড়ল মাটিতে। কান্নার আবেগে সমস্ত শরীর তার কেঁপে কেঁপে উঠতে লাগল। জয় রথ চলেছে মন্মথের, কিন্তু তার পথ লতার হৃদয়ের উপর দিয়ে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প, ক্রঞ্চ মিথুন। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।